হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে বুধর নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রী রে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হয়তো আগের জন্মে অনেক পুণ্য করেছিলাম, তাই তো এই জন্মে ভারত মায়ের সন্তান হতে পেরেছি। তবে মাঝে মধ্যে মনে হয় যে আগের জন্মের পুণ্যের পরিমাণটা একটু বেশিই ছিল, তাই তো দেশের বাকি 27টা রাজ্য ছেড়ে এসেছি এই বাংলার কোলে। বাংলার প্রকৃতি, বাংলার সংস্কৃতি, বাংলার রূপের বিকল্প পৃথিবীর আর কোথাও হয়তো পাবো না। তবে কিছুটা কর্মসূত্রেই আমার এই প্রিয় বাংলাকে কিছুদিনের জন্য বিদায় জানিয়ে অতিথি হয়েছিলাম ভারতবর্ষের আরও একটি মায়াবী রাজ্যের কাছে। রাজাদের দেশ রাজস্থান। ইতিহাস আজও কথা বলে এই রাজ্যের আনাচে কানাচে। আয়তনে ভারতবর্ষের সব থেকে বড়ই রাজ্য একসময় বহু যুদ্ধ, নিষ্ঠুরতা, রক্তপাতের সাক্ষী থেকেছে। তবে আজ সেসব জঘন্য অতীত পেরিয়ে রাজস্থান এখন অন্যতম সুন্দর এবং দেশের সবচেয়ে রঙিন রাজ্যের নামে স্বীকৃতি পেয়েছে। যেখানে এই রাজ্যের রাজধানী জয়পুরকে দি পিঙ্ক সিটি, যোধপুরকে দি ব্লু সিটি এবং আমাদের এবারের গল্পের সূত্রপাত যেখান থেকে হতে চলেছে সেই উদয়পুর শহরকে বলা হয় দি সিটি অফ হোয়াইট। অবশ্যই এই উদয়পুরকে দি সিটি অফ লেকস হিসেবেই বেশিরভাগ মানুষ চেনেন। ফতেসাগর, উড়াইসাগরের মতন অনেক বিশাল বিশাল ঝিল দিয়ে ঘেরা এই শহর সম্প্রতি একটি সমীক্ষা অনুযায়ী পৃথিবীর শ্রেষ্ঠ শহরের তালিকায় দ্বিতীয় স্থানে নিজের নাম করে নিয়েছে। পৃথিবীর দ্বিতীয়তম এই শ্রেষ্ঠ শহরে বাংলার মফস্বলের এই ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটারটা এসেছিল মডার্ন ট্রাভেলসের নতুন 2 বাসের ডেলিভারি ভিডিও শ্যুট করতে। হ্যাঁ, সেই মডার্ন ট্রাভেলস যেই প্রাইভেট সংস্থা সর্বপ্রথম 1986 সালে কলকাতা শিলিগুড়ি রুটের বাস পরিষেবার পারমিট হোল্ড করেছিল। তাহলে এবার আসল গল্প শুরু করা যাক।
Alanya Express 12 hours 55 minutes is running on right time. Platform number 3, that's প্রত্যহের একঘেয়েমি অভ্যেসের থেকে মাসখানেকের ছুটি চেয়ে বন্ধু বান্ধব পরিবারকে চিন্তা করতে হবে না, তাড়াতাড়ি ফিরবো এই আশ্বাস দিয়ে বেরিয়ে পড়লাম নতুন এক অভিজ্ঞতাকে সাথে নিয়ে ফেরার উদ্দেশ্যে। এখন আগামী ৩৫ ঘন্টা আমাকে থাকতে হবে কলকাতা স্টেশন থেকে উদয়পুর অব্দি চলা এই অনন্য এক্সপ্রেসের এসি 3 টায়ার কামরায়। প্রতি সপ্তাহে কলকাতা স্টেশন থেকে উদয়পুরের উদ্দেশ্যে বৃহস্পতিবার এবং উদয়পুর থেকে কলকাতার উদ্দেশ্যে সোমবার এই ট্রেন তার সফর শুরু করে বর্ধমান, আসানসোল, পাটনা, প্রয়াগরাজ, কানপুর, জয়পুর, আজমেরের মতন ২০টা গুরুত্বপূর্ণ স্টেশনে হল্ট দিয়ে ২১৩৪ কিলোমিটারের এই দীর্ঘ পথ অতিক্রম করতে সময় নেয় প্রায় ৩৬ ঘন্টা। সত্যি বলতে ট্রেন সম্পর্কে আমার জ্ঞান নেই বললেই চলে, তাই কিছুটা ক্লান্তির কাছে হার মেনে এবং সমস্ত রেল ব্লগারদের মনে মনে কুর্নিশ জানিয়ে ডিনার সেরে হারিয়ে গেলাম ঘুমের দেশে। গুড মর্নিং ফ্রম আগ্রা। এখন ঘড়িতে সময় হচ্ছে 12:30 এবং আমরা জাস্ট আধা ঘন্টা 1.5 ঘন্টা আগে ক্রস করলাম আগ্রা ফোর্ট। আর এখান থেকে অ্যারাউন্ড 700-800 কিলোমিটার কিন্তু আমাদের পাড়ি দেওয়া বাকি। তো রাতে কিন্তু ঘুম এখানে দারুণ হয়েছে, অনেকদিন পর শান্তি এরকম ঘুমালাম। অ্যান্ড ট্রেনের মধ্যে আমার ঘুম মানে আসলে হয় না, মানে ভয় লাগে টেকনিক্যালি, বাট এবারে কিন্তু যেহেতু একটু মানে টায়ার্ড ছিলাম কাল থেকে, এখানে আসার আগের দিনকে মানে বেরোনোর আগের দিনকে রাত্রি 1টার সময় ব্যাগ মানে ট্রলি ফলি সব গুছিয়ে রেডি করে স্টোরেজ ফাঁকা করে এসডি কার্ড থেকে অ্যান্ড অনেক কাজকর্ম ছিল বাকি সব কিছু করে তারপরে আর কি বেরিয়েছিলাম। তো সেই কারণে আগের দিন রাতেও ঘুম হয়নি ভালো করে, ওই জন্য ট্রেনে এসে রাত্রিবেলা যে শুয়েছি রীতিমতো আমি মানে ঘুমিয়ে একদম পুরো অন্য জগতেই ছিলাম, মানে আমি আর এখানে ছিলামই না। এখন এখানে ঘড়িতে সময় হচ্ছে দুপুর 12:30, এই জাস্ট উঠলাম অ্যান্ড মুখ টুক ধুয়ে ব্রাশ ট্রাশ করে একটু ফ্রেশ হয়ে এসে আবার শুয়েই পড়লাম, কারণ নিচে এখন এখানে নিচের যে একদম সিট ওখানে চারজন করে প্যাসেঞ্জার বসে আছে, তো আমার বসার জায়গা নেই। আর এখানে এসি কিন্তু বিশাল চিল্ড ওয়েতে চলছে, মানে পুরোপুরি ঠান্ডায় জমে যাচ্ছে। এখন আমি ব্ল্যাঙ্কেট গায়ে দিচ্ছি না, কারণ ব্ল্যাঙ্কেট গায়ে দিলে না মানে মাথা খুব নিচু হয়ে যাচ্ছে, তো আমি এরকম করে শুতে হবে, তাহলে আমাকে ব্ল্যাঙ্কেটটা বালিশের তলে দিয়ে আসি বলে মাথাটা একটু উঁচু হয়ে যাচ্ছে, তো সেই কারণে একটু মানে কমফোর্টেবল লাগছে। এখন ঘড়িতে এখানে সময় হচ্ছে দুপুর 1:15, আমার ঘড়ি 5 মিনিট ফাস্ট। এখন এখানে আমরা এসে পৌঁছলাম হচ্ছে স্বামী মাধবপুর জংশন বলে একটা স্টেশনে। এখানে আমরা কিন্তু 20 মিনিট আর্লি এন্টার করে গেছি, মানে 20 মিনিট বিফোর আমরা এখানে এন্টার করে গেছি। তো এখন এখানে আমাদের ট্রেন প্রায় 20 মিনিট ওয়েট করবে। এখানে কিন্তু কোনো গরমের পরিমাণ মারাত্মক লেভেলের হাই, বাইরে যে আমরা দেখতে পাচ্ছ লাইক রোদে এখন পুরো বাইরে রীতিমতো পড়ে যাচ্ছে সব কিছু। আর এখানে কিন্তু টেম্পারেচার আই গেস 42-43 ডিগ্রি হবে। এখানে ঘড়িতে বাজছে দুপুর 3:30 এবং এখন আমরা জয়পুর থেকে অ্যারাউন্ড আধা ঘন্টা দূরে আছি। অ্যান্ড এখানে গরমের পরিমাণ এতটাই হাই যে রীতিমতো আমি এখানে জাস্ট চলছে যাচ্ছি, মানে বাইরে যেরকম দেখতে পাচ্ছ পুরোই কিন্তু এখানে জাস্ট দেখেও তোমাদের মরুভূমি টাইপ মনে হবে। এখানে সব বেশিরভাগ গাছপালা শুকিয়ে গিয়ে কিন্তু লাল হলুদ এইসব কালার হয়ে গেছে, মানে সবুজ খুব কম, সবুজ নেই বললেই চলে। তো যাই হোক, জয়পুর আসুক, জয়পুর এলে আমরা এখন লাঞ্চ করবো। আমরা জোম্যাটো থেকে খাবার অর্ডার করেছি, যেটা আমাদের জয়পুরে এসে আর কি ট্রেনের কামরাতে দিয়ে যাবে। সফর শুরুর 27 ঘন্টা পর আমরা এখন পৌঁছেছি রাজস্থানের রাজধানী জয়পুর শহরে। এখন এখানে আমাদের 15 মিনিটের হল্ট এবং এরই মধ্যে ডেলিভারি বয় এসে দিয়ে গেলেন অনলাইন অ্যাপ থেকে অর্ডার করা আমাদের লাঞ্চ। এখন আমরা অর্ডার করেছি শেখবতি থালি, পনির, সবজির তরকারি, রুটি, ভাত এবং সঙ্গে আরও কিছু পদ দিয়ে ভরা এই 150 টাকা থালি সত্যি বলতে গত দুপুর এবং রাতে খাওয়া আইআরসিটিসির থালির থেকে ঢের বেশি ভালো।
এখন এখানে বাজে সন্ধ্যের অলমোস্ট 6টা, অ্যান্ড এখন এখানে আমাদের ট্রেন একটা পুরো কার্ভে এসে দাঁড়িয়েছে। সামনে পাহাড়, সাইডে এই যে সামনে একটা পাহাড়, আমাদের পেছনেও আর কি একটা পাহাড় দূরে দেখা যাচ্ছে, ক্যামেরাটা আসছেই না অন্য। তো মোটামুটি আমরা কিন্তু যখন আর কি স্বামী কি একটা স্টেশন পার করলাম না, কি স্বামী কি একটা নাম ছিল বলে গেলাম, যাই হোক ওই স্টেশনটাই ছিল রাজস্থানের প্রথম আর কি কোনো জাংশন স্টেশন রাজস্থান এন্টার করার পরে। অ্যান্ড তারপরে তো আমরা জয়পুর ক্রস করলাম, দেন আজমির আই গেস এখন আমরা ঢুকতে চলেছি আজমির। সন্ধ্যে 6টা বাজে, এখনও কিন্তু এখানে দিনের আলো পুরোপুরি উজ্জ্বলভাবে এখনও আর কি রয়েছে আমাদের সঙ্গে, অ্যান্ড গরমও কিন্তু এখানে বিশাল পরিমাণ আছে বাইরে। এখন ওই রেল লাইনের পাথর অ্যান্ড রেল লাইন থেকে কিন্তু বিশাল পরিমাণ হিট আর কি ওপর থেকে উঠছে। তো এখানে কিন্তু সব মিলিয়ে মোটামুটি আমরা 1.5 দিন এই ট্রেনের সঙ্গে সফর অতিক্রম করলাম, অ্যান্ড আশা করি আমরা 11টা থেকে 12টার মধ্যে কিন্তু আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাবো আফটার আ জার্নি অফ অ্যারাউন্ড 36-37 আওয়ার। বাট এখন কিন্তু এখানে লোকেশনটা খুবই সুন্দর, সামনে অনেক কেউ ট্রেন থেকে ইভেন নেমেও গেছেন, বাট ওরা হয়তো কোনো লোকাল লোক হবে। অ্যান্ড দূরে ওখানে আমাদের ট্রেন শেষ হয়েছে, অ্যান্ড সামনে সেই দূরে একদম আমাদের ওখানে ট্রেন শুরু হয়েছে। উদয়পুর সিটি স্টেশনের ঠিক একটা স্টেশন আগেই রানা প্রতাপনগর নেমে শেষ করলাম জীবনের প্রথম 36 ঘন্টার এই লম্বা ট্রেন সফর। রাতে অতটা বুঝতে পারিনি, তবে পরের দিন আমাদের রুমের ব্যালকনি থেকে বাইরের ভিউ থেকে মনটা সত্যি বেশ খুশি হয়ে গেল। তো এখন আমরা যেই রুমে আছি এখান থেকে ব্যালকনি থেকে ভিউ বাইরের কিছুটা এইরকম, মানে জাস্ট আলাদাই লেভেলের একটা ভিউ। দূরে পাহাড়, মানে দূরে তো ওদিকে পাহাড় ভর্তি পাহাড় দেখতে পাচ্ছ, অ্যান্ড সামনে কানে একটা পাহাড় আছে, পাহাড়ের পেছনে পাহাড়, ডান দিকে পাহাড়, বাঁ দিকে পাহাড়, চারিদিকে আমাদের পুরো পাহাড়ে ঘিরে রেখেছে, অ্যান্ড আমরা জাস্ট এখন মাঝখানে আছি। এখন সময় হচ্ছে দুপুর 2টো। এখন রোদের পরিমাণ এখানে একটু কমেছে, এখন একটু মেঘলা আছে, তো সেই কারণে আমি বাইরে বেরিয়ে রেকর্ডটা করতে পারছি, আদারওয়াইজ যা রোদ এখানে আমি ক্যামেরা বাড়ি করতে পারছি না। দূরে ওখানে একটা বাস বডি গ্যারেজ দেখতে পাচ্ছ, যেখানে বাসের বডি তৈরি হচ্ছে। এই গ্যারেজে মডার্ন ট্রাভেলসের গাড়ি তৈরি হচ্ছে না, এটা একটা অন্য গ্যারেজ আমাদের আর কি এই রুমের একদম জাস্ট পাশেই। সকালে জলখাবার সেরে বেরিয়ে পড়লাম মডার্ন ট্রাভেলসের 2 নতুন সদস্যকে দেখার জন্য। আগের বারের মতন এবারেও মডার্ন ট্রাভেলস তাদের নতুন 2 বাসের বডি বানানোর দায়িত্ব দিয়েছে রাজস্থানের প্রসিদ্ধ বাস বডি বিল্ডার পুষ্কর মোটর বডি গ্যারেজকেই। গ্যারেজে পৌঁছে দেখলাম বাসের বডি মোটামুটি তৈরি, এবার শুধু ইন্টেরিয়ার, রং এবং ফিনিশিং এর কাজ বাকি। এবং তোমাদেরকে যদি এখন আমি গাড়ির ভেতরের পোর্শনটা দেখাই যে এখন গাড়ির ভেতরে আর কি অবস্থা কেমন, এই হচ্ছে গাড়ির এখন ভেতরের অবস্থা। এবং এখানে এরকম ব্যাক সাপোর্ট সব রাখা, খুবই সফট এগুলো। উপরে রুফেও অনেক কাজ বাকি, রুফের এখনো কোনো কিছু ফিনিশ করা হয়নি, সব কিছু এখন এক্সপোজ। এই হচ্ছে এখন গাড়ির কেবিনের অবস্থা। ভেতরে যাওয়া কাজ করা হয়েছে, কেবিনে কিন্তু এখন এখানে কোনো রকম কোনো কিছুতেই হাত দেওয়া হয়নি। কেবিনের এখন অনেক কাজ বাকি, মানে পুরো কাজই বাকি বলতে গেলে কেবিনে। এখানে ভারত বেঞ্জে তোমরা 6 লেনের বড় বিগ ফ্যাট ইঞ্জিন দেখতে পাচ্ছ, গিয়ার লিভার এক্সপোজ। ওখানে স্টিয়ারিং হুইলের অবস্থা খুবই নোংরা হয়ে গেছে। আজকে এদেরকে রং করা হবে, অ্যান্ড সেই কারণে এখানে কিন্তু উইন্ডোগুলোকে পুরোপুরি আর কি পেপার দিয়ে র্যাপ করে দেওয়া হয়েছে, যাতে উইন্ডোর কাছে কোনো রকমের রং না লাগে। আজকে একটু আগে গাড়িকে প্রথমে জল দিয়ে ভালো করে মোছা হয়েছে, তারপরে গাড়িতে প্রেশার দিয়ে হাওয়া দেওয়া হয়েছে, যাতে গাড়ির বডিতে কোনো রকম ধুলোবালি লেগে থাকলে সেটা ক্লিন হয়ে যায়। অ্যান্ড এখন এখানে আমাদের ভাইয়াজি গাড়ি পুরো পরিষ্কার করছে। ভাইয়াজি क्या हो रहा है अभी? ये कलर हो रहा कलर। ये अभी क्या साफ कर रहे हो? हाँ इसके बाद कलर होगा ना। গাড়ির বডি কিন্তু এখন লিটারালি ধরতে জাস্ট হেভি লাগছে, বিকজ গাড়ির বডি এখন পুরো স্মুথ করে দেওয়া হয়েছে পালিশ করে। গাড়িতে এখন রং করার আগের সমস্ত কাজ করা এখানে কমপ্লিট, এরপর জাস্ট এখন রং গোলা হবে, অ্যান্ড তারপরে গাড়িতে রং করা হবে। এখানে কিন্তু রং অলমোস্ট রেডি করা হয়ে গেছে, পার্পল কাইন্ড অফ কালার, অ্যান্ড এটা হচ্ছে স্প্রে যেটা দিয়ে রং গাড়িতে করা হবে। বেশ ঘন এই রঙের মিশ্রণকে ভালোভাবে গুলে নিয়ে একটা ফানেলে ঢেলে নেওয়া হলো। এরপর ফানেল থেকে অল্প অল্প করে স্প্রেয়ারের মধ্যে নিয়ে কালার স্প্রে করা হবে গাড়ির বডিতে। আমি এখন জাস্ট বিশাল পরিমাণ এক্সাইটেড, আমি দেখতে চাই যে গাড়িটা রং হওয়ার পরে কীরকম দেখতে লাগে বাইরে থেকে। এখন গাড়িতে যদিও কোনো রকম লাইট স্টিকার ফিকার কিছু এখন লাগানো হবে না, বাট রং করার পরে আর কি কীরকম শেপে আসে গাড়িটা, কীরকম দেখতে লাগে সেটা দেখার জন্য আমি এখানে খুবই এক্সাইটেড। তো চলো, এখানে গাড়িতে রং করার সময় অলমোস্ট হয়ে এসছে, তো দেখে নিই গাড়ির রং করার প্রসেসটা। সেখানে এখন আমাদের ভাইয়াজি রেডি হচ্ছে গাড়িতে রং করবেন বলে। भाई जी कितना वक्त लगेगा ये कलर फिनिश होने में? अभी 2-3 घंटे लगेंगे। पूरा एकदम खत्म होने में कितना? होने में 3 दिन लगेंगे। 3 दिन लगेगा ना। ओके ओके। इसके अभी तो पहला कोट जाएगा, इसके बाद डबल कोट।
ভাই সাহেব জাস্ট লুক অ্যাট দ্যাট গাড়িতে এখন রং করা শুরু হয়ে গেছে। অ্যান্ড এখন আমি ক্যামেরা নিয়ে সামনে যেতে পারছি না, কারণ ওখানে রঙগুলো উঠছে, তো সেই কারণে ক্যামেরাতে আর কি রং এসে যাবে। জাস্ট লুক অ্যাট দ্যাট ম্যান, দারুণ লাগছে কালারটা কিন্তু এখন থেকেই। তো গাড়ির সাইডে মোটামুটি ফার্স্ট কোট মারা কমপ্লিট, রংটা কোনো কাঁচা আছে, ও না শুকিয়ে গেছে। আমি ভেবেছিলাম হাতে লাগবে, বাট লাগছে না। এনিওয়ে তো সাইডে এখন ফার্স্ট কোট মারা কমপ্লিট, এখন গাড়ির রিয়ার এন্ডে ফার্স্ট কোট মারা হচ্ছে, তারপরে রিয়ারে কমপ্লিট করে গাড়ির সামনে রং করা হবে। पल जो कलर है ना, ये हर समय महंगा रहता है। সো প্রায় 3 ঘন্টা পরে এখানে গাড়িতে 50% রং করার কাজ শেষ। এখনও গাড়ির রাইট হ্যান্ড সাইড প্রোফাইল এবং ফ্রন্ট প্রোফাইলে রং করা বাকি আছে। আশা করি এখনও প্রায় 1.5-2 ঘন্টা লাগবে গাড়ি পুরো রং ফিনিশ হতে। ইতিহাসে প্রথমবার 2024 সালে প্যারিস অলিম্পিক গেমসে ব্যবহার হয় পার্পল ট্র্যাক, এবং সেখান থেকে অনুপ্রাণিত মডার্ন ট্রাভেলসের এই নতুন কালারের ফার্স্ট কোটিংয়ের কাজ শেষ হতে সময় লাগলো প্রায় 5 ঘন্টা। জাস্ট দেখো রংটা কতটা গ্লেজ মারছে, পুরো গ্লো করছে রংটা জাস্ট গাড়ির বডির উপরে। অ্যান্ড রং তো শুকিয়ে গেছে, অলমোস্ট রং করার সঙ্গে সঙ্গে রং শুকিয়ে গেছে। অ্যান্ড এখানে দেখো সূর্যের আলোটা পড়েছে, দেখো পুরো একদম গ্লো করছে রংটা, দারুণ লাগছে। জাস্ট এখন এখানে সময় হচ্ছে সন্ধ্যে 6টা, এবং বাইরে কিন্তু এখনও অনেক আলো আছে। রাজস্থানে কিন্তু সন্ধ্যা হয় অলমোস্ট রাত্রির 8:45-8টা নাগাদ, এখানে কিন্তু সন্ধ্যা অনেক লেটে হয়, তো সেই কারণে কিন্তু কাজ করার সময়টাও এখানে অনেকটা বেশি পাওয়া যায়। এখানে দরজা সব কেটে কেটে রাখা আছে, এই দরজাগুলো ফিট হবে আমাদের গাড়িতে। এই দরজাগুলো লাইক পুরো ভলভো 9600 স্টাইলে হয়েছে, খুবই রাফ অ্যান্ড টাফ, খুবই মজবুত দরজা। এটা আই গেস প্যাসেঞ্জার সাইডের দরজা এই দুটো, অ্যান্ড এই আর ওইটা হচ্ছে ড্রাইভার সাইডের দরজা হবে এগুলো আই গেস। অ্যান্ড এখানে দুখানা সিট, যেটা আর কি ওয়াশরুমের, সরি এটা তো অন্য গাড়ি, যেগুলো আর কি ওয়াশরুমের সামনে প্লেস করা হবে, যাতে সেখানে গাড়ির একদম স্টাফ বুঝতে পারে। বাট এনিওয়ে রংটা কিন্তু জাস্ট আলাদাই লেভেলের এখনও গ্লো করছে। আশা করি এই রংটা যখন পুরোপুরি ফিনিশ হয়ে যাবে, বাইরে গাড়ি বেরোলে তখন রোদের আলো পড়লে বা লাইট পড়লে কিন্তু রংটা এখানে আরও ব্রাইট লাগবে। উদয়পুর এসে কেটে গেছে প্রায় 10 দিন। আজকের তারিখ 28 মে 2024। ये घिसाई का काम करने में कितना वक्त लगता है? पूरी घड़ी का घिसे का सबका अलग अलग तरह की 2-3 तरह की घिसे होती है। अच्छा, अभी आप जो कर रहे हो इसमें कितना वक्त लगेगा? इसमें आज का दिन सीटों पे लगेगी। 1 हफ्ता? आज का दिन। आज का दिन, अच्छा अच्छा अच्छा। ये तो छोटा गाड़ी है इसलिए वक्त कम लगेगा ना, अगर बड़ा गाड़ी होगा तो 2 दिन साइटों के, एक दिन अगर अभी चढ़ेंगे। अच्छा अच्छा, ये घिसने के लिए बोंडो जो ओके ओके। बॉडी शोल्डर है, हाँ हाँ। ये घिसने के लिए। आपका नाम क्या है भैया? मेरा नाम हेमेंद्र। आप इधर ही काम करते हैं? हाँ। कितने दिनों से आप काम कर रहे हो? मेरे को यहाँ 7 साल हो गया। 7 साल। यूट्यूब में जाएगा ये वीडियो, यूट्यूब में आपको सब लोग दिखेगा अभी। बाकी वो घड़े इनकी पहले वो रेड वाली है घड़ी, हाँ हाँ, इनकी रेड वाली घड़ी भी हमने, हाँ बहुत अच्छा बनाया, वो भी कलर हमने की। রং হওয়ার 4 দিন পর আজকে করা হবে স্টিকারিং এর কাজ। ভায়োলেট শেডের উপর বসবে গাঢ় হলুদ রঙের স্টিকার। অ্যান্ড এখন এখানে আমাদের গাড়িতে স্টিকারিং এর কাজ করা হচ্ছে। এক একটা স্টিকার লাগাতে কতটা আর কি মেহনত লাগে এখানে। এখন দাদা এখানে গাড়িতে স্টিকার প্লেস করছে। বাংলার এক প্রকার ফোক আর্ট স্টাইল আলপনা, এবং সেখান থেকে অনুপ্রাণিত নকশা স্টিকার বসানো হচ্ছে এখন গাড়ির বডিতে। তো এখন এখানে গাড়ির বডিটাকে পুরো ক্লিন করে নেওয়া হচ্ছে স্টিকার লাগানোর আগে। তারপরে যে অর্ধেক স্টিকারের কাজটা বাকি রয়েছে আর কি, সেটাকে পুরো করা হবে। গাড়িতে সাইড গ্রাফিক্সের স্টিকার লাগানোর কাজ তো মোটামুটি এখানে শেষ। এবার গাড়িতে কিন্তু এই জায়গাটা করে মডার্ন ট্রাভেলসের নামে স্টিকার আর কি এখন বসানো হবে। ঠিক একইভাবে গাড়ির রিয়ার সেকশনে এই বাস পরিষেবার কিছু হাইলাইটিং ফিচার্স, সাথে যোগাযোগের জন্য ফোন নম্বর প্রভৃতি গুরুত্বপূর্ণ তথ্য লেখার কাজ শেষ। এরপর আমি দেখলাম কিভাবে স্লিপার বার্থে হেডরেস্ট এবং ব্যাক রেস্ট ইনস্টল করা হয়। তো এখন এখানে আমাদের গাড়িতে ব্যাক রেস্ট লাগানো হবে। এই আগের 3খানা বেডে ব্যাক রেস্ট এরকমভাবে লাগানো কমপ্লিট, বাট এখন আমরা দেখবো যে ব্যাক রেস্টগুলোকে কীভাবে গাড়িতে লাগানো হয়।
जी ये क्या है, ग्लू है ये? हाँ ये ट्यूब है, ट्यूब ग्लू जैसे आता है, ट्यूब है। अच्छा इससे इसको पकड़ के रखेगा। अच्छा अच्छा, तो इसके ऊपर तो नट से फिर इसको टाइट करना पड़ेगा ना? हाँ वो नट थोड़ा स्लिप हो सकता है कभी भी। अच्छा, तो ये जो है इसको नीचे गिरने नहीं देगा। ओके ओके। कभी भी। তো হেড রেস্ট লাগানোর কাজ এখানে কমপ্লিট অ্যান্ড এখন ব্যাক রেস্ট এখানে প্লেস করা হবে। তো প্রথমে গ্লু দেওয়া হলো অ্যান্ড তারপরে নাট দিয়ে হেড রেস্টটাকে এখানে পুরো টাইট করে দেওয়া হলো অ্যান্ড সেমভাবে কিন্তু এখানে ব্যাক রেস্টও একইভাবে এখানে ইনস্টল করা হবে। এখন এই মাপ নেওয়া হচ্ছে, এরপর একটু ঘষে নেওয়া হবে। ये इसलिए घिसना पड़ता है कि ट्यूब इसका पकड़ नहीं होता है, खुरदरा होने पे ट्यूब मजबूत है, पकड़ेगा पूरा। আচ্ছা, इसलिए তো इसको এই ঘষে নেওয়ার কারণ হচ্ছে যাতে আটাটা ভালোভাবে আর কি ওর মধ্যে লেগে থাকে, যাতে আটা ওখান থেকে সরে না যায়। তো সেই কারণে আগে ভালো করে একটুখানি ঘষে নিয়ে দেন ওখানে এখন গ্লু দেওয়া হচ্ছে। তো এখন এখানে আমাদের হেড রেস্ট অ্যান্ড ব্যাক রেস্ট লাগানোর কাজ কমপ্লিট। তো গাড়িতে কিন্তু এইভাবেই আর কি ব্যাক রেস্ট অ্যান্ড হেড রেস্টগুলোকে প্লেস করা হয়। भैया जी आपका नाम बताइए। मेरा नाम पिंटू लोहार है और आप कितने सालों से ये काम कर रहे हो? मैं 20 साल से ये काम कर रहा हूँ। 20 सालों से आप इसी गैरेज पे काम कर रहे हो? नहीं, दूसरे भी गैरेज पे किया है, अच्छा अच्छा, गुजरात में भी किया है। गुजरात में भी किया है। तो अभी तो ये जैसा स्टाइल अभी निकला है वॉल्वो 9600 की तरह, इसके पहले तो बेड की तरह आते थे ना, प्लेट तो कौन सा इंस्टॉल करना इजी है आपके लिए? वो प्लेन वाला इजी है। वो इजी है, ये थोड़ा टफ है ना इंस्टॉल करने में? ओके ओके ओके। इसमें डिजाइन चेंज भी होता है, इसके दूसरा भी आता है। अच्छा अच्छा और ये लेटेस्ट मॉडल है। अच्छा, तो ये पूरा काम खत्म करने में कितना वक्त लगेगा? ये पूरा काम खत्म करने में 1 दिन लगेगा। तो ऊपर और नीचे वाला वो सब बेड मिला के? हाँ ऊपर वाला, हाँ ऊपर का 2 दिन लगता है। हाँ हाँ ওকে ओके। তো এইভাবেই কিন্তু গাড়িতে প্রত্যেকটা বেডে এইভাবে ব্যাক রেস্ট অ্যান্ড আর কি হেড রেস্টকে প্লেস করা হবে। এখনও গাড়িতে অনেকগুলো বেডের এই কাজ করা বাকি, কারণ নিচে এখনও কিন্তু কোনো বেডেই ব্যাক রেস্ট অ্যান্ড হেড রেস্ট ইনস্টল করা হয়নি। তো এই কাজ শেষ করতে যেরকম আমাকে ভাইয়াজি বললো এখন যে মোটামুটি 2 দিন সময় লাগবে। এই নিয়ে 7 নম্বর বেডে আর কি এগুলো ইনস্টল করা হচ্ছে। এখনও কিন্তু গাড়িতে অনেকগুলো প্রায় 28-29 খানা বেড কিন্তু এখনও বাকি আছে। আজকে কিন্তু আমি গ্যারেজে এসে দেখলাম যে এই ধরনের প্লেটগুলোকে কিন্তু বসানো হয়ে গেছে গোল্ডেন কালারের। গাড়ির এক্সটেরিয়ারে যে স্টিকার আর কি লাগানো হয়েছে সেই স্টিকারের সঙ্গে কালার ম্যাচ করে কিন্তু এখানে ইন্টেরিয়ারেও এই প্লেটগুলোকে লাগানো এখানে কমপ্লিট। এখন জাস্ট এই নিচের বেডের পাশে এই প্লেটগুলোকে বসানোর কাজ হচ্ছে। এই যে সাইড প্যানেলগুলো রয়েছে এর ভেতরে কিন্তু গ্লু লাগিয়ে দেন এটাকে এখানে আর কি লাগিয়ে দেওয়া হচ্ছে অ্যান্ড তারপরে নাট দিয়ে টাইট করে দেওয়া হচ্ছে। তো খুবই দেখতে তো খুবই ইজি প্রসেস লাগছে, বাট এগুলো কিন্তু করতে বিশাল পরিমাণ সময় এখানে লাগে। দিন যাচ্ছে এবং সেই সঙ্গে আস্তে আস্তে সেজে উঠছে মডার্ন ট্রাভেলস। তো এখন গাড়িতে অ্যাম্বিয়েন্ট লাইট লাগানো হবে। তো এই যে লাইটগুলো আমার হাতে এখন তোমরা দেখতে পাচ্ছ, এগুলোকে এখন এই দুটো স্লিপার বেডের মাঝখানে যে গ্যাপ সেখানে এখন ইনস্টল করা হচ্ছে কিন্তু এইভাবে। অ্যান্ড এই লাইটগুলো কিন্তু রাত্রিবেলা যখন জ্বলবে তখন গাড়ির মধ্যে কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে। এখন এই লাইটটা লাগানো হচ্ছে, তারপরে আই गेस रूफेर काज शेष होले रूफे लाइट इंस्टॉल करा होवे। ये लाइट और कहाँ लगेगा? ऊपर भी लगेगा, छत पे? वहाँ भी लगेगा, छत पे लगेगा ना। 2 गाड़ी मिला के 2-3 दिन में ये काम खत्म हो जाएगा। फिर वहाँ करेगा, बाहर का, आगे का, पीछे का। ये क्या? ये कैमरा है, ये जो पूरा गाड़ी बन रहा है ना उसका पूरा एक वीडियो बनेगा। ये वीडियो जाएगा फिर यूट्यूब पे। ये डाल के आप डालते हो यूट्यूब पे डालोगे तो हर किसी के मोबाइल में दिखेगा। हर किसी का मोबाइल पूरा इंडिया देख सकता है। आप कितने सालों से ये काम कर रहे हो? हम 15-18 सालों से फायरिंग के काम। हाँ, आपको हिंदी आती? थोड़ा बहुत आ जाता है। थोड़ा बहुत आदमी को बंगाली समझ में आता है? नहीं आता, एकदम भी नहीं आता। एकदम नहीं आता। तो तुम बोलते हो थोड़ा थोड़ा समझ में आता। अच्छा अच्छा अच्छा, कुछ कुछ। আঙ্কেলজি কিন্তু প্রায় 18 বছর ধরে এই কাজ এখানে করছে, ইলেকট্রিক্যাল মানে ওয়্যারিং এর কাজ যেটা বললেন। অনেক জায়গায় এখনো লাইট ফিট করা বাকি, মানে এখন তো জাস্ট অ্যাম্বিয়েন্ট লাইটগুলোকে ফিটিং করা হচ্ছে, তার উপরে রুফে লাইট লাগানো হবে, দেন হেড ল্যাম্প, টেল ল্যাম্পস, গাড়ির বাইরে মার্কার ল্যাম্পস, এগুলো আরও অনেক 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 লাইটস এখনো কেবিনে লাইটস ইনস্টল করা হবে। সো অনেক এখন ইলেকট্রিক্যাল কাজ বাকি। ওকে,
ওকে, তো আজকে প্রায় 3-4 দিন পর আমি গ্যারেজে এলাম অ্যান্ড গ্যারেজে এসে দেখলাম যে গাড়ির পেছনের কাজ অলমোস্ট এখানে শেষ। জাস্ট ওখানে ডিসপ্লে বোর্ড বসবে অ্যান্ড পেছনে উইন্ডস্ক্রিনটা লাগানো হবে। এছাড়া কিন্তু গাড়ির পেছনে এখানে রিয়ার টেল ল্যাম্পস ইনস্টল করা কমপ্লিট, দেন এখানে ফগ ল্যাম্পও ইনস্টল করা হয়ে গেছে অ্যান্ড স্টিকারিং তো গাড়িতে আগেই হয়ে গেছিলো এবং তার সঙ্গে কিন্তু এখানে আর কি ওই বুট স্পেস খোলা বন্ধ করার জন্য লিভারও লাগানো এখানে হয়ে গেছে। এই হচ্ছে বুট লিড, রিয়ার টেল ল্যাম্পসের ভেতরে কানেকশন কিছুটা এইভাবে করা হয়েছে। এই ওয়্যারগুলোকে কোনো ব্যাটারির সঙ্গে কানেক্ট করা হয়নি অ্যান্ড এখানে ফগ ল্যাম্পের ওয়্যারিং তোমরা দেখতে পাচ্ছ। এক সেকেন্ড, ওকে, তোমরা ওখানে ফগ ল্যাম্পের ওয়্যারিং দেখতে পাচ্ছ অ্যান্ড এখানে রিয়ার টেল ল্যাম্পসের ওয়্যারিং এইভাবে কিছুটা ফিনিশ করা হয়েছে। তো আজকে গাড়িতে এসি, তার সঙ্গে গাড়ির ড্যাশবোর্ড এবং গাড়ির ডিকির কাজ আজকে করা হবে এবং আজকে গ্যারেজে কিন্তু এসির থেকেও মিস্ত্রি এসছে, মানে এসি কোম্পানির থেকে, যে টাইপের এসি এই গাড়িতে ইউজ করা হবে তো সেই কোম্পানি থেকেও আর কি মিস্ত্রি এসছে এবং আজকে কিন্তু এই গাড়িতে এসির কাজও গাড়িতে শুরু হয়ে যাবে। গাড়ির নিচে ওখানে ভাইয়ারা এখন এসি নিয়ে কাজ করছে, এসির কাজ করছে। এই যে ওইখানে সব গাড়ির ল্যাডারগুলোকে রাখা হয়েছে, এই ল্যাডারগুলোকে নিয়ে যাওয়া হবে অ্যান্ড গাড়ির ভেতরে ইন্টেরিয়ারে আর কি প্রত্যেকটা বেডে ফিট করা হবে। গতকাল রাতে কিন্তু গাড়িতে হেডলাইট ইনস্টল করা হয়েছিল, হেডলাইট ইনস্টল করার কাজ হয়ে গেছে গাড়িতে, এই গাড়িতে হয়ে গেছে, আর একটা গাড়িতে এখনো বাকি আছে। গাড়ির ব্যাক সাইডেও কিন্তু ওপরে কোনো ডিসপ্লে বোর্ড লাগানোর কাজও শেষ, দুখানা গাড়িতেই, নট জাস্ট একটা গাড়ি, দুখানা গাড়িতে ডিসপ্লে বোর্ড লাগানো হয়ে গেছে। টেল ল্যাম্পস তো আগেই দেখিয়ে দিয়েছি তোমাদেরকে যে ইনস্টল করার কাজ হয়ে গেছিলো। গতকাল রাতে কিন্তু এখানে পার্কিং সেন্সারও লাগিয়ে দেওয়া হয়েছে গাড়িতে। ডিগিতে কিন্তু এখানে ওয়াটার পাম্প, মানে ওয়াশরুমে জল যাওয়ার জন্য ওয়াটার পাম্প, তার সঙ্গে ওয়াটার ট্যাঙ্কিও ইনস্টল করার কাজ শেষ। তো মোটামুটি বাথরুমে জল যাওয়ার যত মেকানিজম হয় সব কিছুর কাজ কিন্তু এখানে শেষ হয়ে গেছে দুখানা গাড়িতেই। দেখতে দেখতে কেটে গেল গোটা একটা মাস। এই গত এক মাসে প্রতিদিন নতুন কিছু শিখেছি, দেখেছি, জড়ো করেছি এক গাদা নতুন এবং অবিস্মরণীয় অভিজ্ঞতা। একই সঙ্গে বুঝেছি যে একটা বাস পরিষেবার ব্যবসায় ঠিক কতটা পরিশ্রম, বিবেক এবং বুদ্ধিমত্তার প্রয়োজন। আমি মাসখানেক আগে এখানে এলেও এই নতুন গাড়ির চ্যাসিস কিন্তু তার বডি বানাতে এখানে চলে এসেছিল প্রায় 7-8 মাস আগেই এবং অবশেষে পুষ্কর মোটর বডি গ্যারেজের নেতৃত্বে শ্রমিকদের একটানা মেহনতের ফল আজ প্রায় তৈরি। দীর্ঘ 8 মাসের একটা লম্বা অপেক্ষার অবসান ঘটিয়ে শেষমেশ রাস্তায় ঝড় তুলতে প্রস্তুত মডার্ন ট্রাভেলসের অলিম্পাস এস ক্লাস। আগামী পর্বে আমরা ভারত বেঞ্জের ওয়ার্কশপ থেকে ফাইনাল চেকিং সম্পন্ন করে নতুন 2 গাড়িকে নিয়ে বেরিয়ে পড়ব 2000 কিলোমিটারের দীর্ঘ পথ পাড়ি দিয়ে ঘরে ফেরার উদ্দেশ্যে। সাথে দেখব এই ব্র্যান্ড নিউ অলিম্পাস এস ক্লাসের এক্সটেরিয়ার, ইন্টেরিয়ার এবং কথা বলবো এই বাস পরিষেবার সব থেকে চর্চিত এবং হাইলাইটিং ফিচার্স নিয়ে। গাড়িতে সাইডে আসা মাত্রই তোমাদের কিন্তু নজর কাড়বে গাড়ির পেছনে করা এই সুন্দর আলপনার গ্রাফিক্সটা। আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের উপর দিয়ে প্রায় 302 কিলোমিটার সফর অতিক্রম করে আমরা এখন এক্সপ্রেসওয়ে থেকে নিয়েছি বিদায়। এবং এখানে আসার পরে আমরা কি দেখলাম যে আমাদের সামনে লম্বা ট্রাকের লাইন এবং রাস্তা পুরো ব্লক। দেখা হোক তাহলে তোমাদের সঙ্গে পরের পর্বে। ততক্ষণের জন্য রাইড করার সময় হেলমেট এবং ড্রাইভ করার সময় সিট বেল্ট অত্যন্ত জরুরি একটা জিনিস। তাহলে দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।